Hello everyone, I am Bibi Khatija, your English teacher. Hope you all are fit and fine. Now I am going to discuss about the Shat Gambuz Mosque from your English first paper of class 9-10, Unit 8, Lesson 1. So dear students, let's read the text. Heritage is what we inherit from the past. Live with in the present and then pass on to our children or future generation. Heritage মানে হচ্ছে আসলে ঐতিহ্য, is what ঐতিহ্য হচ্ছে সেটাই we inherit from the past, যেটা আমরা অতীত থেকে পেয়েছি। live with in the present, যেটা নিয়ে আমরা বর্তমানে বাস করছি, and then pass on, এবং যেটা রেখে যাব। pass on অর্থ হচ্ছে আসলে রেখে যাওয়া, to our children, আমাদের শিশুদের জন্য, or future generation, অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মানে ঐতিহ্য বিষয়টা হচ্ছে সেটাই যেটা আমরা অতীত থেকে পেয়েছি, বর্তমানে এটা নিয়ে আছি, এবং এটা আমাদের ভবিষ্যৎ শিশুদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব। Our unique source of life and inspiration, আমাদের জীবন এবং উৎসাহের একটা অত্যন্ত প্রয়োজনীয় উৎস is হয় our cultural and natural heritage, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। মানে এই পুরো লাইনটার অর্থ হচ্ছে যে আমাদের জীবন এবং আমাদের যে উৎসাহ রয়েছে জীবনের, এটার সবচেয়ে বড় মানে একেবারে আলাদা একটি উৎস হচ্ছে আমাদের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলবো, it indicates, এটা নির্দেশ করে places and sites, ওই স্থানগুলোকে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে that we inherited from the past, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমাদের অতীত থেকে, and pass on to the future generation, এবং যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব। এখানেও দেখো pass on ওয়ার্ডটা বারবার ইউজ হচ্ছে। pass on অর্থ হচ্ছে রেখে যাওয়া, of the entire world, পুরো পৃথিবীর জন্য। The Shat Gambuz Mosque in Bagherhat is such a heritage. বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদটি এইরকমই একটা বিশ্ব ঐতিহ্য। It became, এটা হয়েছে a UNESCO World Heritage Site in 1985. ইউনেস্কো কর্তৃক 1985 সালে এটা বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ঘোষণা প্রাপ্ত হয়েছে বা স্বীকৃতি লাভ করেছে। অরিজিনালি শুরুর দিকে দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। এই যে শুরুর দিকে এই হিস্টোরিক মস্ক, এই যে মসজিদটা রয়েছে, ঐতিহাসিক মসজিদের শহরটা রয়েছে, এই মসজিদের শহরটা শুরুর দিকে ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ, পরিচিত ছিল খলিফাতাবাদ নামে। মানে এখন যেটা আসলে বাগেরহাট জেলা, এটার পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। আমাদের বাংলাদেশের অনেক জেলারই নাম এইভাবে পরিবর্তন হয়েছে, যেমন ঢাকার নাম আগে ছিল জাহাঙ্গীরনগর, এখন হয়েছে ঢাকা। এইভাবেই বাগেরহাটের পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। এইটাকে, এই বাগেরহাট নগরীকে কিন্তু আগে বলা হতো মসজিদের নগরী বা মসজিদের শহর। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। It is situated, এটা অবস্থিত at the outskirts of বাগেরহাট টাউন। আউটস্কার্ট মানে এক প্রান্তে, of বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের এক প্রান্তে এটা অবস্থিত। এইখানে দেখো it is situated, এই লাইনটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য কোনটা তোমরা তো জানো, অ্যাক্টিভ হচ্ছে যখন কর্তা সরাসরি উপস্থিত থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যখন কর্তা সরাসরি উপস্থিত থাকে না সেটা প্যাসিভ। যেমন এইখানে বলা হয়েছে ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত। এটা অবস্থিত, এটা বলতে কাকে বোঝানো হয়েছে? এই আমাদের ষাট গম্বুজ মসজিদটিকে বোঝানো হয়েছে। আর এটা তো নিজে নিজে অবস্থিত হতে পারেনি, কারো দ্বারা হয়েছে, এখানে সাবজেক্ট অনুপস্থিত, এই কারণে এটা একটা প্যাসিভ বাক্য। আমরা আসলে যখন ফার্স্ট পেপারটা পড়বো, আমরা যে গ্রামারগুলো সেকেন্ড পেপারে শিখি সেটা এইখানে আমরা বোঝার চেষ্টা করবো যে এখানে আসলে কিভাবে এটার অ্যাপ্লিকেশনটা হয়েছে। ওকে, নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ সুন্দরবনস। নট ভেরি ফার, খুব একটা দূরে নয়, ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ, ঘন আমাদের যে ম্যানগ্রোভ বন রয়েছে সুন্দরবনের, এটা থেকে খুব একটা বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। খলিফাতাবাদটা ছিল একটা মুসলিম কলোনি, মানে এখানে মুসলমানরা থাকতো। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 5th
সেঞ্চুরি। ইট ওয়াজ ফাউন্ডেড, এর প্রতিষ্ঠিত হয়েছিল বাই দ্য তুর্কিশ জেনারেল, তুরস্কের একজন জেনারেলের দ্বারা, সেন্ট ওয়ারিও, যিনি সুফি ছিলেন, উলুগ খান জাহানি, যার নাম হচ্ছে উলুগ খান জাহানি, ইন 5th সেঞ্চুরি, 15 শতাব্দীতে। এখানে আসলে এক্স্যাক্ট সালটা দেওয়া নাই, এখানে শতাব্দীর কথা বলা হয়েছে, আসলে এক্স্যাক্ট সালটা হচ্ছে 1440, যেটা বইয়ে উল্লেখ নেই, তোমাদের জানানোর জন্য আমি বললাম 1440। দেখো 1440, এটা কিন্তু 1400, দেখে তোমাদের মনে হবে এটা তাহলে 5th সেঞ্চুরি কিভাবে হলো। তোমরা তো জানোই যে সেঞ্চুরি হিসাব করার সময় আমরা সাধারণত যেমন 1400 আছে, আমরা এটাকে 15 বলবো, যদি 1500 থাকতো আমরা 1600 বলবো, এভাবেই সেঞ্চুরি বলা হয়। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের যে অবকাঠামো, রিভিলস, এটা প্রকাশ করে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস, তাৎপর্যপূর্ণ যে কারিগরি দক্ষতা রয়েছে, ইন মেনি মস্ক, অনেক মসজিদের, অ্যাজ ওয়েল এজ কথাটির অর্থ হচ্ছে এবং, অ্যান্ড এর আরেকটি সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। আর্লি ইসলামিক মনুমেন্টস, মানে ইসলামের শুরুর দিকের যে স্থাপত্য রয়েছে, তার যে কারিগরি দক্ষতা, তাৎপর্যপূর্ণ যে কারিগরি দক্ষতা, এই মসজিদটা সেটাই আসলে প্রকাশ করে। আমি তোমাদেরকে ছোট ছোট করে অর্থগুলো বলছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সহজ হয়, প্রত্যেকটা শব্দের অর্থ যেন তোমরা বুঝতে পারো। Baked bricks were used for the construction. Baked bricks মানে পোড়া ইট, were used, ব্যবহার করা হয়েছিল, এটাও কিন্তু একটা প্যাসিভ বাক্য, for the construction, এই স্থাপত্যের জন্য, of the building, এই বিল্ডিংটি কনস্ট্রাকশন তৈরির জন্য, এই বিল্ডিংটি তৈরির জন্য। দেখো দি নাউন অফ, এটা একটা রুলস আছে, এটা আর্টিকেলের রুল হিসেবেও চলে, অথবা আমরা নাউনের আসলে নাউন কোথায় বসে সেখানে আমরা একটা জিনিস জানি, দি এবং অফের মাঝখানে আসলে নাউন বসে। কনস্ট্রাকশন শব্দটি নাউন, তার আগে দি আছে, তারপরে দেখো অফ আছে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, এই নগরের যে পরিকল্পনা, ওয়াজ ডমিনেটেড, এটা নিয়ন্ত্রিত হয়েছিল, বাই দ্য ট্রেডিশন অফ ইসলামিক আর্কিটেকচার অ্যান্ড দ্য ডেকোরেশনস of were a combination of Mughal and Turkish architecture. The planning of the city, এই শহরের পরিকল্পনাটা was dominated, নিয়ন্ত্রিত হয়েছিল, by the tradition of Islamic architecture, আমাদের যে ইসলামিক স্থাপত্য যে প্রথা বা ঐতিহ্য রয়েছে তার দ্বারা, and the decorations, এটার যে সাজসজ্জা, এই মসজিদটির যে এই শহরের যে পরিকল্পনা করা হয়েছে, এটাকে কিভাবে সুসজ্জিত করা হবে, এইটা were a combination of Mughal and Turkish architecture, এটা হচ্ছে একটা সংমিশ্রণ। কোন কোন স্থাপত্যের সংমিশ্রণ? মুঘল এবং তুরস্ক, মানে তুরস্কের এবং মুঘলদের যে ঐতিহ্য রয়েছে তার সমন্বয়ে আর কি এই শহরটাকে ডেকোরেশন করা হয়েছে। খানজাহান বিল্ট আ নেটওয়ার্ক অফ রোডস, খানজাহান তৈরি করেছে জালিকার মতো রাস্তা, ব্রিজেস, পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভিয়ার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, মানে খানজাহান আলী এই শহরটায় রাস্তা, ব্রিজ, পাবলিক বিল্ডিংস মানে কি? পাবলিক বিল্ডিং মানে হচ্ছে যেখানে সাধারণ জনগণ বসবাস করে, এই ভবনগুলো, এগুলো তৈরি করেছে, এবং রিজার্ভিয়ার্স, জলাধার তৈরি করেছে। আসলে আমরা সবাই জানি যে খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোর পানিটা একটু লবণাক্ত, ও এইখানে যখন মানুষ বসবাস করবে, খানজাহান আলী চিন্তা করলেন যে এখানে যেহেতু মানুষ বসবাস করবে, এখানে তো বিশুদ্ধ পানি বা সুপেয় পানির প্রয়োজন আছে। ওই সময় ওই জায়গায় সুপেয় পানির অনেক অভাব ছিল, তাই উনি অনেক বেশি জলাধার ওইখানে নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছিলেন? দেখো, টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এই শহরটিকে বসবাসের উপযুক্ত করার জন্য। এখানে দেখো মেক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা একটা পজিটিভ ভার্ব। ওকে, তাহলে তোমরা তো জানো পজিটিভ ভার্ব হচ্ছে 5টি, তার ভিতরে মেক একটি। ওকে, নেক্সট, দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি, এই শহরে 360টি মসজিদ রয়েছে। অ্যামাং দেম, এইগুলোর মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টিডোমড 60 গম্বুজ মস্ক। দ্য মোস্ট রিমার্কেবল, সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হয় মাল্টিডোমড, মাল্টি মানে হচ্ছে একাধিক গম্বুজের 60 গম্বুজ মসজিদটি। মানে এই যে বাগেরহাটে যে বা খুলনা বাগেরহাট অঞ্চলে যে এত মসজিদ রয়েছে, তার ভিতরে 360টি মসজিদ, তার ভিতরে সবচেয়ে অন্যতমই হচ্ছে এই আমাদের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদটি। কেন এটা এত স্মরণীয়, আমরা এখন সেটাই জানবো। The mosque is unique in the sense that, এই যে আমি বললাম কেন এটা আলাদা, দেখো এই মসজিদটি in the sense that,
এই জন্য আলাদা যে ইট হ্যাজ 60 পিলার্স, এটা রয়েছে 60টি পিলার দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটা এই যে ছাদ রয়েছে মসজিদের ছাদটার যে ভার এটা বহন করে, উইথ 77 লো হাইট ডোমস, যেই ছাদের উপরে 77টি ডোমস রয়েছে। এখন দেখো, তোমাদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে অনেকেই হয়তো বা ভেবেছিলে যেহেতু এটা 60 গম্বুজ মসজিদ, তার মানে এটার গম্বুজ সংখ্যা হয়তো বা 60 হবে, কিন্তু আসলে তা না, এটার পিলার সংখ্যা 60, এটার গম্বুজ হচ্ছে 77টি। এটা অনেকেই ভুল করে। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস। এই পুরো মসজিদের 4 কোনায় 4টি টাওয়ার রয়েছে। অ্যাট দ্য টপ স্মলার ডোমস, এই টাওয়ারগুলোর উপরে আবার ছোট ডোমস রয়েছে। অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল এজ অর্থ হচ্ছে এবং, আর অ্যাজ ওয়েল মানে হচ্ছে আসলে টু, TOO, এটার সিনোনিম হচ্ছে অ্যাজ ওয়েল। দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ 11 আর্কড ডোরিয়ার্স। এই ভাস্ট প্রেয়ার হল, এই যে বিশাল আকার যে প্রার্থনালয়টা রয়েছে, এটার আছে 11টি ধনুকের মতো দরজা অন দ্য ইস্ট, পূর্ব দিকে, অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, উত্তর এবং দক্ষিণ দিকে রয়েছে আরও 7টি, ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং বাতাসের সুবিধার জন্য, মানে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে, এই জন্য এটার পূর্ব দিকে আছে 11টি এবং উত্তর দক্ষিণে আছে 7টি করে দরজা। ইট হ্যাজ 7 আইলস রানিং অ্যালং দ্য লেন্থ, দৈর্ঘ্য বরাবর এটা 7টি পায়ে চলা পথ আছে। দ্য মস্ক মসজিদটির অ্যান্ড 11 ডিপ কার্ভস, এবং 11টি গভীর বাঁক রয়েছে বিটুইন দ্য স্লেন্ডার স্টোন কলামস, পাতলা যে পাথরের কলামগুলো রয়েছে এগুলোর মাঝে 11টি গভীর বাঁক রয়েছে। দিস কলামস সাপোর্ট দ্য কার্ভিং আর্কস ক্রিয়েটেড বাই ডোমস। এই কলামগুলো গম্বুজ দ্বারা যে সৃষ্ট খোদাইকৃত খিলানগুলোর মতো বাঁকগুলো রয়েছে সেগুলোকে ঠেস দিয়ে রাখে বা সেগুলোর ভার বহন করে। দ্য থিকনেস অফ দ্য আর্কস, এই যে আমাদের আর্কসগুলো রয়েছে, খিলানগুলো রয়েছে, এগুলোর পুরুত্ব ইজ 6 ফিট, 6 ফিট, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর এবং বৃত্তাকার দেয়াল। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস। এই যে পশ্চিম দিকটা রয়েছে, পশ্চিম দিকের এইখানে 11টি মিম্বার রয়েছে। এটা আসলে যারা মসজিদে যাও তারা হয়তো বা দেখে থাকবে, যেখানে আমাদের ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা বা নামাজ পড়ান, সেটাকেই বলা হয় নিচ ইন দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, যেটা মক্কার দিকে আসলে মুখ করা থাকে। দিস মিহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোনওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এই মিহরাবগুলো সুসজ্জিত করা হয়েছে কি দিয়ে? পাথরের কাজ দিয়ে এবং টেরাকোটা দিয়ে। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, আর মেঝেটি তৈরি করা হয়েছে ইট দিয়ে। বিসাইডস বিং ইউজড অ্যাজ আ প্রেয়ার হল, বিসাইডস পাশাপাশি, দেখো বিসাইড কথাটার মানে হচ্ছে পাশে, যেমন হিজ সাইড বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, কিন্তু আমি যদি বিসাইডের সাথে একটা এস যোগ করে দিই, বিসাইডস মানে হচ্ছে এটা ছাড়াও, অধিকন্তু আসলে। বিসাইডস এটা একটা প্রিপোজিশন। বিসাইডস বিং ইউজড অ্যাজ আ প্রেয়ার হল, এটা একটা প্রার্থনালয় হিসেবে ব্যবহার করার পাশাপাশি খান জাহান ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, খান জাহান এটাকে তার বিচারালয় হিসেবেও ব্যবহার করেছেন। এটা কিন্তু আসলে শুধু এখানে দুইটার কথাই উল্লেখ আছে। এখানে আমরা আরেকটা জানি যে এটা প্রেয়ার হল, তারপরে কোর্ট, এছাড়াও এটা একটা মাদ্রাসা হিসেবেও ব্যবহার করা হতো। স্টুডেন্টদেরকে এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হতো, ইসলামিক স্কুল ছিল এটা। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমরা জানি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, এখানে বিসাইডস প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, তার জন্যই এই বি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস, এটা পর্যটকদের আকর্ষণের একটা বিশাল কেন্দ্রবিন্দু, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের স্থাপত্য শিল্পের চমৎকার একটি সুন্দর স্থাপনা। ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আসলে আমাদের টেক্সটটি। সো আমরা টেক্সটটা পড়ে আসলে কি বুঝলাম? টেক্সটটা পড়ে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে আসলে বিশ্ব ঐতিহ্য কি। ঐতিহ্য হচ্ছে সেটাই যেটা আমরা অতীত থেকে পাই এবং বর্তমানে সেটা নিয়ে থাকি, এবং ভবিষ্যতে আমাদের ফিউচার জেনারেশনের জন্য যেটা আমরা রেখে যাই।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন জায়গার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশেরও 7 গম্বুজ মসজিদ রয়েছে যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। আর এই মসজিদটি আসলে খুবই চমৎকার একটা স্থাপত্য শিল্প। এই মসজিদটি সম্পর্কে আমরা জানতে পারলাম মসজিদটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, কে তৈরি করেছেন, এটা কিরকম সুন্দর, এখানে কয়টা গম্বুজ রয়েছে, কয়টা পিলার রয়েছে, কতগুলো দরজা, তারপরে এটা কিভাবে ডেকোরেট করা হয়েছে, এখানে যে টেরাকোটার কাজ আছে, স্টোন ওয়ার্কের কাজ আছে এটা। তাছাড়াও আমরা আরো জানলাম যে মসজিদটা আসলে খানজাহান আলী কেন ব্যবহার করতেন, মানে কি উদ্দেশ্যে বা কি কি কাজে উনি এটা ব্যবহার করতেন। এটাকে উনি মসজিদ হিসেবে, বিচারালয় হিসেবে ব্যবহার করতেন, প্রার্থনালয় হিসেবে ব্যবহার করতেন। এখানে বইতে যদি উল্লেখ নেই, এটাকে উনি আসলে একটা মাদ্রাসা, ইসলামিক স্কুল হিসেবে ব্যবহার করতেন। আর বাংলাদেশের খুব সুন্দর দর্শনীয় স্থানের ভিতরে এটি একটি অন্যতম স্থাপত্য নিদর্শন। আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো। এখন আমরা এই টেক্সটের যেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো আছে এগুলো জানবো অর্থ সহকারে। তো চলো স্টুডেন্টস, আমরা দেখি আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলোকে। ইনহেরিট উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, পাস অন রেখে যাওয়া, ইন্সপাইরেশন উৎসাহ, ইন্ডিকেটস এখানে আসলে এসটা দিলেও হয় না দিলেও, এসটা আসলে আমি ওইখানে বইতে ছিল তাই দিয়েছি। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এসটা ছিল। এটা মূল ওয়ার্ডটা আসলে ইন্ডিকেট, নির্দেশ করা। বিকেম হয়েছিল, এটা আসলে মূল ওয়ার্ডটা হচ্ছে বিকাম, মানে হওয়া। ওকে, অরিজিনালি শুরুর দিকে, আউটস্কার্টস অরিজিনালি কিন্তু আরো অন্যান্য অনেক অর্থ রয়েছে, এইখানে অরিজিনালি অর্থ হচ্ছে শুরুর দিকে, আউটস্কার্টস এক প্রান্তে। ডেন্স ঘন, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, ডমিনেটেড নিয়ন্ত্রিত, ডেকোরেশন সাজসজ্জা, রিজার্ভিয়র জলাধার, হ্যাবিটেবল বসবাস উপযুক্ত, আর্ট ধনুকের মতো বাঁকা, ক্রিয়েট তৈরি করা বা সৃষ্টি করা, থিকনেস পুরুত্ব, অ্যাট্রাকশন আকর্ষণ, আর্কিটেকচারাল স্থাপত্য। এখন তোমরা এই যে শব্দার্থগুলো লিখে দিলাম অর্থসহ, তোমরা বাসায় বসে এগুলো বারবার পড়বা, লিখবা, বানানটাও ভালো করে পড়বা এবং অর্থগুলোও ভালো করে পড়বা যেন তোমরা টেক্সটটা সহজে বুঝতে পারো। আর এই টেক্সটের রিলেটেড এমসিকিউ নিজেরা তৈরি করার চেষ্টা করবে। আর টেক্সটের শুরুর দিকে দেখো এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, এই যে এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা বাসায় বসে এগুলো করবা। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান আস্ক ইন কমেন্ট সেকশন. You can also inform the other students to join the class. I hope to see you in next class.